নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা জেনারেল সায়েন্স এর একটা সিরিজ শুরু করতে চলেছি। তো আমরা এই জেনারেল সায়েন্স এই সিরিজটিতে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা এছাড়াও বিজ্ঞানের আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত সিরিজগুলো বা এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিসিএস, তাছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষাতেই যেখানে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন করা হয় এবং বিভিন্ন কনসেপচুয়াল জায়গা থেকে প্রশ্ন করা হয়, এই ভিডিওগুলো সেই সমস্ত জায়গাতেই তোমাদের হেল্প করবে এবং পরীক্ষায় বিভিন্ন ট্রিকি প্রশ্ন বা কনসেপচুয়াল প্রশ্ন সলভ করতে আশা করি যথেষ্ট সাহায্য করবে। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং আশা করি তোমরা এই সমস্ত ভিডিওগুলো থেকে উপকৃত হবে। আমরা চেষ্টা করব বিভিন্ন টপিক থেকেই আলোচনা করতে। তোমরা সাথে থেকো আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতেই এবং রেগুলার বেসিসেই আমরা এই জেনারেল সায়েন্সের বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকবো। ঠিক আছে, তাহলে চলো আজকে জীববিজ্ঞানেরই একটি চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম এই সম্পর্কিত আলোচনা আমরা করব। দেখো, আমরা এই আলোচনাগুলো করার পূর্বে এর প্রিভিয়াস যে একটা চ্যাপ্টার ছিল ট্যাক্সোনমি, সেই চ্যাপ্টারেরই একটু রেস্ট টেনে আমরা আলোচনাটা শুরু করব। তোমরা জানো যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে যে সমস্ত মৌল বা যৌগগুলো আছে, বিশেষ করে মৌলগুলো, সে মৌলগুলোকে তাদের বিভিন্ন ধর্ম, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্মের প্রকারভেদ অনুসারে তাদেরকে সাজানোর প্রয়োজন পড়ে এবং সেই সাজানোর জন্য আমরা দেখেছি যে পদার্থবিজ্ঞানে আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি বা পর্যায় সারণী। তো এই যে সমস্ত জীবজগৎ, এই জীবজগৎকে সাজানোর জন্য বা তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যকে একত্র করার জন্য এই জীববিজ্ঞানের বিভিন্ন যে জীবগুলো আছে সেই জীবগুলোকে সাজানোর জন্য কিন্তু আমাদের একটা হায়ারার্কি বা যে পর্যায়গুলো থাকে সেগুলো আমাদের সাজানোর প্রয়োজন পড়ে। তো এই হায়ারার্কি বা এই সাজানোর কাজটা প্রথম বিজ্ঞানসম্মতভাবে করেছিলেন বিজ্ঞানী লিনিয়াস। ঠিক আছে, বিজ্ঞানী লিনিয়াস প্রথম করেছিলেন। তো সেই ওনার হায়ারার্কি অনুসারে যেভাবে উনি সাজিয়েছিলেন সেটা যেমন এই রাজ্য, তারপর পর্ব বা বিভাগ, শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি, অর্থাৎ জীবজগৎকে এইভাবে সাজানো গিয়েছিল। লিনিয়াস বা ট্যাক্সোনমির যে জনক সুইডিশ বিজ্ঞানী, তিনি সাজিয়েছিলেন এইভাবে। যেমন এই রাজ্যগুলোকে তোমরা প্ল্যান্ট কিংডম বা অ্যানিম্যাল কিংডম হিসেবে ভাগ করতে পারো। ঠিক আছে, তাছাড়াও প্রাণীদের ক্ষেত্রে পর্ব, উদ্ভিদদের ক্ষেত্রে বিভাগ, এই সংক্রান্ত বিভিন্ন ভাগ আমরা পরবর্তীকালে যখন ট্যাক্সোনমি চ্যাপ্টারটা পড়বো এইগুলো নিয়ে তখন আমরা একটা বিশদ আলোচনা করে নেব। ঠিক আছে, আপাতত আজকের যে ক্লাসটা সেটা শুরু করার জন্য একটা বেসিক আলোচনা দরকার ছিল, সে কারণে আমরা এই আলোচনাটা করলাম। তারপরে দেখো, এই যে রাজ্যগুলোকে ভাগ করা হবে বা প্রাণীদের বা জীবজগতের যে রাজ্যগুলো আছে তাদেরকে যে ভাগ করা হবে, এই সংক্রান্ত ভাগগুলো আমরা দেখব যে প্রথমে টু কিংডম বা দ্বিরাজ্য, এই দুটো রাজ্যে ভাগ করেছিলেন বিজ্ঞানী অ্যারিস্টটল এবং বিজ্ঞানী লিনিয়াস। ঠিক আছে, বিজ্ঞানী অ্যারিস্টটল, বিজ্ঞানী লিনিয়াস ভাগ করেছিলেন। এটা কি ভাগ হয়েছিল? প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আর থ্রি কিংডমে ভাগ করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। ঠিক আছে, আর্নেস্ট হেকেল বলে যে বিজ্ঞানী, তিনি ত্রিরাজ্য বা তিনটি রাজ্যের কথা বলেছিলেন, যেখানে তিনি ভাগ করেছিলেন প্ল্যান্টি, প্রোটিস্টা এবং অ্যানিমিলিয়া এই ভাগে। আর চারটি রাজ্য বা ফোর কিংডমে ভাগ করেছিলেন বিজ্ঞানী হার্বার্ট এবং কোপল্যান্ড। তিনি এখানে মোনেরা বলে একটা রাজ্য যোগ হয়েছিল। তাছাড়াও প্ল্যান্টি, প্রোটিস্টা এবং অ্যানিমিলিয়া যেগুলো ছিল সেইভাবেই কিন্তু এই পরবর্তী রাজ্যটা ভাগ হয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা বিজ্ঞানী হোয়াইট টেকার পাঁচ রাজ্যের কথা বা পাঁচ রাজ্যের আলোচনা নিয়ে এলেন। সেই অনুসারেই আমাদের জীবজগতের যে ক্লাসিফিকেশন গুলো সেটা পরবর্তীকালে চলে আসছে। ঠিক আছে, তো আমরা ছকের মাধ্যমে এই উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম বা প্ল্যান্টি এই সম্পর্কিত যে বিভাগগুলো সেগুলো একবার দেখে নেব, তারপরে আমরা এর ডিটেলস আলোচনাগুলো একে একে আমরা করব। তাহলে দেখো, উদ্ভিদ রাজ্যকে আমরা প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামি এবং সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানোরোগ্যামি। আমি এই ইংলিশ টার্মগুলো এই কারণে লিখেছি, ইংলিশ টার্মগুলো তোমরা বাংলার সঙ্গে কিন্তু অবশ্যই খেয়াল করে নেবে, কারণ
পরীক্ষার হলে, বিশেষ করে আরআরবি, এনটিপিসি এই সমস্ত পরীক্ষাগুলোতে যদি তোমরা এই ধরনের টার্ম দেখে থাকো, এগুলো অনেক সময় দেখা যায় যে ক্রিপ্টোগামী এই কথাটাই বাংলাতে লিখে প্রশ্নেতে দেয়। ঠিক আছে, তখন কিন্তু তোমরা যদি এগুলো না জেনে থাকো তাহলে কিন্তু তখন একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই সেই জিনিসটা যাতে না হয়, তোমরা এই ইংলিশ টার্মগুলোকে অবশ্যই খেয়াল করবে যে অপুষ্পক বা ক্রিপ্টোগামী এবং সপুষ্পক বা ফেনোরোগামী এই টার্মগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদকে দেখো আমরা তিনটি ভাগে ভাগ করছি প্রাথমিকভাবে: সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, মসবর্গীয় বা ব্রায়োফাইটা এবং ফার্নবর্গীয় বা টেরিডোফাইটা। আর সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম এবং গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। আর গুপ্তবীজী উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করছি আবার, একবীজপত্রী বা মনোকটিলেডন এবং দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডন। আর সমাঙ্গদেহী বা থ্যালোফাইটাকে আমরা প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করছি, অর্থাৎ অ্যালগি বা শৈবাল এবং ফাঙ্গি বা ছত্রাক। ঠিক আছে, তাহলে চলো আমরা যে একটা ডিটেলস আলোচনাগুলো এবার দেখে নিই উদ্ভিদ রাজ্য বা কিংডম প্ল্যান্টটি সম্পর্কে। দেখো, প্রথমেই আমরা আলোচনা করে নেব উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগামী এবং সপুষ্পক উদ্ভিদ বা ফেনোরোগামী। ঠিক আছে, আমরা প্রথমে একটু দেখে নিই অপুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদের মধ্যে কি পার্থক্য হতে পারে। আমরা বিষয়গুলো একত্র করে নিয়েছি এবং এটা কি বিষয়ে আলাদা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ সেটা আমরা দেখে নেব। চলো দেখো, অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগামী, তো এখানে লিখে দিই একটু, ক্রিপ্টোগ্যামি। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদের দেহের গঠন কিরকম হয়? অপুষ্পক উদ্ভিদের দেহের গঠন হয় সাধারণত মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে বিভাজিত থাকে না। ঠিক আছে, মূল, কাণ্ড, পাতায় বিভেদিত থাকে না। ঠিক আছে, আর সপুষ্পক উদ্ভিদের কিন্তু মূল, কাণ্ড, পাতায় বিভেদিত থাকে। ঠিক আছে, অর্থাৎ তুমি আলাদা করতে পারবে কোনো সপুষ্পক উদ্ভিদকে দেখলে এর মূল, কাণ্ড, পাতা আছে। ঠিক আছে, আর যেটা মেন বৈশিষ্ট্য যার কারণে আমরা এই বিভাগটা করছি, ফুলের এই বিষয়টা আমরা দেখব। তোমরা জানো সাধারণভাবে অপুষ্পক উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদে ফুল থাকে না সেগুলো বা ফুল হয় না সেগুলো অপুষ্পক উদ্ভিদ, এবং যে সমস্ত উদ্ভিদে ফুল হয় সেগুলোকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ফুল অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সৃষ্টি হয় না, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সৃষ্টি হয়। ঠিক আছে, দেখে নিলাম। নেক্সট দেখো, তারপরে কি আছে, সংবহন কলা। এবার যেহেতু তো ফুল সৃষ্টি হয় না, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বীজের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, বীজের ক্ষেত্রেও কিন্তু অপুষ্পক উদ্ভিদে বীজ গঠিত হয় না, কিন্তু যেহেতু সপুষ্পক উদ্ভিদে ফুল গঠিত হয় তাই ক্ষেত্রে আমরা বীজ গঠনও দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট দেখো, সংবহন কলা। ঠিক আছে, সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম উদ্ভিদের যেটা থাকে, যার মাধ্যমে খনিজ পদার্থ বা জল বা যে রস সেগুলো সংবাহিত হয়, সেই সংবহন কলার দিক থেকে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের কি পার্থক্য দেখো। অপুষ্পক উদ্ভিদগুলো সাধারণত সংবহন কলা বিহীন বা সংবহন কলা থাকতেও পারে। ঠিক আছে, সংবহন কলা বিহীন বা সংবহন কলা থাকে, সাধারণত থাকে না, আবার থাকতেও পারে। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সংবহন কলা থাকে। ঠিক আছে, সংবহন কলা সমস্ত উদ্ভিদই সংবহন কলা থাকে, এতে থাকতেও পারে অথবা নাও পারে। কিছু কিছু উদ্ভিদে থাকে সংবহন কলা, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, তারপরে দেখো নিষেক। এদের নিষেকের ক্ষেত্রে জলের একটা ভূমিকা থাকে। অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের সময় জল প্রয়োজন, আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মানে নিষেকের ক্ষেত্রে জলের প্রয়োজন হয় না। ঠিক আছে, এক্ষেত্রে জলের প্রয়োজন হয় না। ঠিক আছে, আর অপুষ্পক উদ্ভিদের একটা উদাহরণ কি হবে, আমরা পরবর্তীকালে এগুলোর ডিটেলস দেখব। যেমন হচ্ছে ধরো শৈবাল, মস, ফার্ন ইত্যাদি হচ্ছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখব, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যেমন ধরো গোলাপ বা আম, এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা এবার ডিটেলস আলোচনাগুলোতে চলে যাব একে একে। ঠিক আছে, আমরা প্রথমে যে ভাগটা দেখেছিলাম যে আমরা উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে
সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আবার 3টে ভাগে ভাগ করেছিলাম, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এবং এর প্রথম যে ভাগটা ছিল থ্যালোফাইটার, ফাঙ্গি অর্থাৎ ছত্রাক। দেখো ছত্রাকের ক্ষেত্রে আমরা এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একে একে দেখব। বডি স্ট্রাকচার বা দেহ গঠন, ঠিক আছে। এর দেহ গঠন কিরকম হয় দেখো, ছত্রাকের ক্ষেত্রে এরা এককোষী বা বহুকোষী উভয়ই হতে পারে, ঠিক আছে। এককোষী ছত্রাকও আমরা দেখতে পাবো, আবার বহুকোষী ছত্রাকও আমরা দেখতে পাবো, ঠিক আছে। এককোষী ছত্রাকের একটা উদাহরণ কি হবে, এককোষী ছত্রাকের একটা উদাহরণ হবে ইস্ট। এবং বহুকোষী ছত্রাকের ক্ষেত্রে আমরা কি উদাহরণ দেখতে পারবো, সেটা হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে। পেনিসিলিয়াম, ঠিক আছে। পেনিসিলিয়াম ছত্রাক এটা হচ্ছে বহুকোষী ছত্রাক, ঠিক আছে। এবং যেহেতু এটা থ্যালোফাইটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই এটা তো বলাই যায় যে মূল এদের দেহ এই ছত্রাক বা শৈবাল থ্যালোফাইটার যে যারা ভাগ, তাদের দেহ কি হবে, মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকবে না, ঠিক আছে। মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকবে না। দেহটা কি প্রকৃতির, না থ্যালাস প্রকৃতির, থ্যালাস প্রকৃতির, ঠিক আছে। মূল কাণ্ড পাতায় দেহ বিভেদিত থাকবে না, বুঝা গেছে। তারপর দেখো সেলুলার অর্গানাইজেশন অর্থাৎ কোষীয় সংগঠন, ওকে। কোষীয় সংগঠন, কোষীয় সংগঠন, এর ক্ষেত্রে কোষীয় সংগঠন কিরকম হয়, এগুলো সাধারণত প্রোক্যারিওটিক এবং সাধারণত ইউক্যারিওটিক প্রকৃতিরই হয়। ইউক্যারিওটিক অর্থাৎ নিউক্লিয়াস কোষে থাকে এবং পর্দা ঘেরা কোষাঙ্গাণু লক্ষ্য করা যায়। ইউক্যারিওটিক প্রকৃতির হয় এবং এদের যে কোষ প্রাচীর সেটা হয় কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত, ওকে। আর সাইটোপ্লাজম অন্যান্য কোষাঙ্গাণু উপস্থিত থাকলেও প্লাস্টিড থাকে না এদের ক্ষেত্রে, প্লাস্টিড থাকে না, প্লাস্টিড থাকে না, যার কারণে এখানে ক্লোরোফিলও নেই, এই ছত্রাকগুলোতে ক্লোরোফিলও থাকে না, এবং যার ফলে কি হয়, সালোক সংশ্লেষ সেটাও কিন্তু হয় না, ঠিক আছে। তাই কতগুলো পয়েন্ট দেখলে, এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, সাইটোপ্লাজমে অন্যান্য কোষ অঙ্গাণু থাকলেও প্লাস্টিড থাকে না, যার কারণে ক্লোরোফিলও নেই এবং সালোক সংশ্লেষ এদের হয় না, ওকে। তারপরে দেখো এর সঙ্গে সম্পর্কিত নিউট্রিশন প্রসিডিওর অর্থাৎ পুষ্টি পদ্ধতি। সালোক সংশ্লেষ যেহেতু ঘটে না, তাই এরা কিন্তু স্বভোজী নয়, স্বভোজী কিন্তু এরা নয়, ঠিক আছে। এরা হচ্ছে পরভোজী, বুঝতে পেরেছো, এরা হচ্ছে পরভোজী। আবার কিছু কিছু ছত্রাক তারা হয় কি মিথজীবী, মিথজীবী, আচ্ছা। স্বভোজী বা অটোট্রফিক, অটোট্রফিক এরা কিন্তু নয়, অটোট্রফিক নয়। পরভোজী অর্থাৎ হেটেরোট্রফিক, সেটাও এরা হয় পরভোজী। এবং কিছু কিছু ছত্রাক দেখা যায় মিথজীবী বা সিম্বায়োটিক, যেমন একটা উদাহরণ হচ্ছে কি না লাইকেন, ঠিক আছে। অর্থাৎ দুটো জীব একে অপরের নির্ভরশীলতায় একে অপরের সহযোগিতায় যখন বেঁচে থাকে সেটা হয় তোমার হচ্ছে মিথজীবী, ঠিক আছে। তাই লাইকেন বা মাইকোরাইজা এই ধরনের যে সমস্ত ছত্রাকগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এই সিম্বায়োটিক নিউট্রিশন বা মিথজীবিতায় বেঁচে থাকে। নেক্সট দেখো রিপ্রোডাকশন, ঠিক আছে, বা জনন কিভাবে হয় ছত্রাকের। দেখো পেনিসিলিয়ামের ছবি আমরা এখানে দিয়েছি, পেনিসিলিয়াম নোটাটাম, ঠিক আছে। জননের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্ষেত্রে অঙ্গজ জননও হয়, অঙ্গজ জনন, ঠিক আছে। আবার অযৌন জননও লক্ষ্য করা যায়। এই অঙ্গজ জনন কি কি পদ্ধতিতে লক্ষ্য করব আমরা, খণ্ডীভবন, কোরকোদ্গম, যেমন তোমরা দেখেছো যে হাইড্রার ক্ষেত্রে হয় কোরকোদ্গম, ঠিক আছে। বা দেহের কোনো অংশ
খণ্ড হয়ে গেল, সেখান থেকে একটা নতুন অপত্য জীবের সৃষ্টি হলো, সেটা হচ্ছে খণ্ডীভবন। ঠিক আছে, আমরা যখন জনন চ্যাপ্টার গুলো পড়বো তখন এই জিনিসগুলো কিভাবে হয় সেগুলো আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, অযৌন জনন, যেমন ধরো অযৌন জনন কি কি প্রসেসে হয়, যে সমস্ত উদ্ভিদে রেণু আছে তাদের ক্ষেত্রে হয় চলরেণু, চলরেণু, কনিডিয়া ইত্যাদির মাধ্যমে এই ফাঙ্গাসগুলোর অযৌন জনন আমরা লক্ষ্য করতে পারি। আবার যৌন জননও এদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, যৌন জননও এদের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, এই অঙ্গজ জনন এটা সম্পন্ন করে কোন কোন ছত্রাক একটু দেখো। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, এই ছত্রাকটা কিন্তু এই অযৌন জনন সম্পন্ন করে। আবার যৌন জনন দেখো, আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী ইত্যাদি যে সমস্ত পদ্ধতিগুলো আছে সে তার মাধ্যমেও কিন্তু এই ছত্রাকগুলো যৌন জনন সম্পন্ন করে। তাই আমরা ছত্রাকের ক্ষেত্রে কি দেখতে পেলাম যে এরা যৌন জনন, অযৌন জনন এবং অঙ্গজ জনন এই পদ্ধতিগুলোতেই কিন্তু এরা রিপ্রোডাকশন বা জনন সম্পন্ন করে। আর কিছু কিছু ছত্রাকের দেহে গ্লাইকোজেন বা ফ্যাট কিছু সঞ্চিত থাকে খাদ্য হিসেবে বা রিজার্ভ ফুড হিসেবে। ঠিক আছে, গ্লাইকোজেন আর ফ্যাট ইত্যাদিও থাকে, কিছু কিছু ছত্রাকের মধ্যে সঞ্চিত থাকে। ঠিক আছে, তো ছত্রাকের উদাহরণ আমরা দেখে নিলাম, এক্ষেত্রে পেনিসিলিয়াম দেখলাম। ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস, লাইকেন, এই সমস্তগুলো হচ্ছে ছত্রাকের উদাহরণ। নেক্সট দেখো, এই যে লাইকেন সম্পর্কে আমরা একটু পড়বো। দেখো, তোমরা দেখেছো বিভিন্ন গাছের গুঁড়ির মধ্যে এই ধরনের লাইকেন সঞ্চিত থাকে। এগুলো হচ্ছে এক প্রকার ফাঙ্গাস বা ছত্রাক। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখেও দিয়েছি যে একটি যৌগিক জীব যা ছত্রাক এবং একটি সালোক সংশ্লেষকারী জীব, এদের মধ্যে পারস্পরিক সিম্বায়োটিক সম্পর্কের ফলে উদ্ভূত হয়। ঠিক আছে, এটা হচ্ছে সালোক সংশ্লেষকারী উদ্ভিদ, আর এ তো সালোক সংশ্লেষ করছে না, ছত্রাক। এ কি করছে, পরিবেশ থেকে কার্বন বা যে সমস্ত মানে রেসপিরেশন বা শ্বসনের উপযোগী পদার্থ সেগুলোকে শোষণ করছে, করে এই উদ্ভিদকে প্রদান করছে। ছত্রাক শারীরিক গঠন এবং সুরক্ষা প্রদান করে, অন্যদিকে শৈবাল, সায়ানোব্যাকটেরিয়াম সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। এই অনন্য অংশীদারিত্ব লাইকেনদের এখন চরম পরিবেশ উপনিবেশ স্থাপন করতে সক্ষম করে, যেখানে কোনো জীবই একা বেঁচে থাকতে পারে না, সেখানেও আমরা লাইকেনের অস্তিত্ব দেখতে পাই। নেক্সট হচ্ছে দেখো শৈবাল, ঠিক আছে, বা শ্যাওলা। তোমরা কম বেশি সবাই এই উদ্ভিদদের সঙ্গে পরিচিত আছো। তো এটাও তো থ্যালাস প্রকৃতিরই হবে, যেহেতু থ্যালোফাইটারই একটা অংশ। ঠিক আছে, থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ, যার মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে বিভাজিত থাকে না যার দেহ। ঠিক আছে, আবার একবার এখানে লিখছি, মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে বিভাজিত থাকে না। তুমি দেখো এখানের মধ্যে যে শ্যাওলার ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনোটাতেই তুমি মূল, কাণ্ড, পাতা আলাদাভাবে বুঝতে পারবে না বা আলাদাভাবে এক্ষেত্রে দেখানো যাবে না। ঠিক আছে, অর্থাৎ এদের যে প্ল্যান্ট বডি সেটা হয় খুব সরল প্রকৃতির। ঠিক আছে, মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে বিভাজিত নয়। আমরা এক্ষেত্রে লিখতে পারি এটা কি, সমাঙ্গদেহী। ঠিক আছে, লিখতে পারি। বডি স্ট্রাকচার বা দেহ গঠন কিরকম হয়, এককোষীয় হতে পারে। ঠিক আছে, শৈবাল এককোষীয় হয়, আবার বহুকোষীয় আমরা দেখতে পাই। ঠিক আছে, বহুকোষী এটাও কিন্তু দেখা যায়। এককোষী একটা শৈবাল এর উদাহরণ কি দিতে পারবো আমরা, যে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস। আর বহুকোষী শৈবালের কি উদাহরণ দিতে পারবো না, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। ওকে, আর সেল টাইপ বা কোষের প্রকার কেমন হয় দেখো, শৈবাল প্রোক্যারিওটিক শৈবালও লক্ষ্য করা যায় এবং ইউক্যারিওটিকও লক্ষ্য করা যায়। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার শৈবালই আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। প্রোক্যারিওটিক শৈবাল কিরকম হতে পারে, এর উদাহরণ নীলাভ সবুজ
শৈবাল। আর ইউক্যারিওটিক কিরকম হতে পারে শৈবাল? ইউক্যারিওটিক শৈবাল হতে পারে স্পাইরোগাইডা। ঠিক আছে, এই সমস্ত চ্যাপ্টার গুলো তোমাদের একটু নিরস বা রসকসহীন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন দেখো, দেখবে যে এই সমস্ত চ্যাপ্টার গুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। আমরা এই চ্যাপ্টার গুলোকে সাধারণত ইগনোর করে যাই, কিন্তু যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এই ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু তোমাকে আর ভোগাবে না। ঠিক আছে, ওয়ান ডে এক্সাম যেগুলো হয় সেগুলোতে কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন আছে। তোমরা রেলওয়ে এর এনটিপিসি কিংবা রেলের গ্রুপ ডি, তাছাড়া এসএসসির বিভিন্ন পরীক্ষাতে খেয়াল করে দেখবে এই ধরনের চ্যাপ্টার গুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে। তাই এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার করা কিন্তু খুব প্রয়োজন। এতে করে তোমাদের অনেকটাই আশা করি হেল্প হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। নেক্সট দেখো, সেল ওয়াল বা কোষ প্রাচীর। ঠিক আছে, সেল ওয়াল মানে শৈবালের যে কোষ প্রাচীর গুলো সেগুলো হচ্ছে ডবল স্তর থাকে। ঠিক আছে, বা দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট। আর কোষ প্রাচীর গুলোতে সাধারণত সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ, পিকটিন, মিউসিলেজ ইত্যাদি পদার্থ বা কার্বোহাইড্রেট ইত্যাদি জমে থাকে। আর রঞ্জক বা পিগমেন্ট, ঠিক আছে, পিগমেন্ট, রঞ্জক হিসেবে তো প্রধান রঞ্জক শৈবালের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? না, ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল দেখতে পাই। এছাড়াও বাদামি বর্ণেরও শৈবাল হতে পারে, লাল বর্ণেরও শৈবাল হতে পারে, বাদামি বর্ণেরও শৈবাল হতে পারে, সেগুলোও কিন্তু হয়। ঠিক আছে, বিভিন্ন রঞ্জকের উপস্থিতির কারণে বা বিভিন্ন পিগমেন্টের উপস্থিতির কারণে আমরা অনেক সময় এই ধরনের শৈবালও কিন্তু দেখে থাকি। আর নিউট্রিশন বা পুষ্টি, যেহেতু ক্লোরোফিল থাকে তাই এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, সালোক সংশ্লেষ করতে পারে, যেহেতু ক্লোরোফিল থাকে সালোক সংশ্লেষ করতে পারে, তাই এরা কিন্তু স্বভোজী। এরা স্বভোজী বা অটোট্রপিক। ঠিক আছে, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরাই এরা তৈরি করতে পারে। ওকে, তাই এরা হচ্ছে স্বভোজী প্রকৃতির। আর রিপ্রোডাকশন অ্যালগির ক্ষেত্রে কিরকম হয়? এরাও ফাঙ্গাসের মতোই, এদের ক্ষেত্রেও আমরা তিন ধরনের জননই লক্ষ্য করতে পারি, অর্থাৎ অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। ঠিক আছে, অঙ্গজ জনন খণ্ডি ভ্রমণের মাধ্যমে, অঙ্গজ জনন রেণু উৎপাদনের মাধ্যমে, অযৌন জনন। ঠিক আছে, এগুলো লক্ষ্য করা যায়। যৌন জননের ক্ষেত্রে আমরা আইসোগামী, উগামী, অ্যানাইসোগামী এই সমস্ত পদ্ধতিগুলো আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট দেখো, আচ্ছা এই যে এখানে রঞ্জকের কথা বললাম, যদি এখানেই করে দিচ্ছি, যদি রঞ্জকটা সবুজ হয় বা পিগমেন্ট যদি গ্রিন হয়, সেক্ষেত্রে আমরা শৈবালকে বলবো ক্লোরোফাইসি। ঠিক আছে, ক্লোরোফাইসি। আর যদি রঞ্জকটা আমরা দেখি যে লাল হয়েছে বা লাল রঙের রঞ্জক যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো? শৈবালকে বলবো রোডোফাইসি। ওকে, নেক্সট। আচ্ছা, এবারে আমরা আরেকবার রিভিশনের জন্য, যেহেতু ছত্রাকও পড়লাম এবং শৈবালও পড়লাম থ্যালোফাইটার মধ্যে, তো আমরা একবার শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য দেখে নিই। ঠিক আছে, যাতে করে এই পার্থক্যগুলো এই কারণেই আনছি যে তোমাদের জিনিসটা সম্পর্কে একটা বাস্তব বোধ তৈরি হবে। ঠিক আছে, তোমরা আরো ভালোভাবে জিনিসটাকে খেয়াল করতে পারবে, দুটোর পার্থক্য যদি বুঝতে পারো। আমাদের অনেক সময় শৈবাল ছত্রাক গুলিয়ে যায়, তো তোমরা শৈবাল আর ছত্রাকের মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারো বেসিক, তাহলে কিন্তু কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, শৈবালের ক্ষেত্রে
কি হয়, শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল কিন্তু উপস্থিত, ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিল অনুপস্থিত। ওকে, এদের পুষ্টি কি হয়, যেহেতু ক্লোরোফিল উপস্থিত, এদের ক্ষেত্রে আমরা কি পুষ্টি লক্ষ্য করি, স্বভোজী। আর এদের ক্ষেত্রে পরভোজী বা মৃতজীবী। অনেক সময় মৃত জীবদেহ থেকেও কিন্তু ছত্রাক পুষ্টি সংগ্রহ করে, তাই ক্ষেত্রে এদেরকে মৃতজীবী পুষ্টিও বলা হয়। আর এদের যে কোষ প্রাচীর, শৈবালের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কি দ্বারা নির্মিত হয়, সেলুলোজ দ্বারা। ঠিক আছে, আর ছত্রাকের ক্ষেত্রে আমরা কি বললাম, কাইটিন দ্বারা। ঠিক আছে, সঞ্চিত খাদ্য কি থাকে, শৈবালের ক্ষেত্রে কি দেখলাম আমরা, গ্লাইকোজেন বললাম। আচ্ছা, গ্লাইকোজেন হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে, প্রথমটা যেটা বললাম গ্লাইকোজেন। আর হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। ওকে, আর শৈবালের উদাহরণ কি দেখবো, আমরা কি দেখলাম, ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা। ঠিক আছে, এইগুলো আমরা দেখলাম, এটা লিখছি না এখানে। আর ছত্রাকের ক্ষেত্রে কি উদাহরণ দেখলাম, যে ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর্ড, অ্যাগারিকাস ইত্যাদি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো শৈবাল আর ছত্রাকের মধ্যে পার্থক্যটা। নেক্সট আমরা চলে যাব, দেখো ব্রায়োফাইটা। এটাও কিন্তু অপুষ্পক উদ্ভিদেরই আরো একটি ভাগ। প্রথমে পড়লাম থ্যালোফাইটা, নেক্সট এবার আমরা পড়বো ব্রায়োফাইটা। ঠিক আছে, দেখো ব্রায়োফাইটার ক্ষেত্রে এগুলো হচ্ছে মসবর্গীয়। ঠিক আছে, ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে, মসবর্গীয় উদ্ভিদ। এবার দেখো এর মধ্যে প্ল্যান্ট বডি বা উদ্ভিদ দেহটা কিরকম হয়, এটাও কিন্তু ওই থ্যালাস প্রকৃতিরই লক্ষ্য করি আমরা। ঠিক আছে, এটাও কিন্তু থ্যালাস প্রকৃতির, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকে না। কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু সময় থাকে, কিন্তু এইভাবে কিন্তু এরও মূল কাণ্ড পাতা বিভেদিত ওইভাবে থাকে না। মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকে না ওইভাবে। আর সংবহন কলা বা ভাস্কুলার টিউবের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে জাইলেম ফ্লোয়েম, জাইলেমও থাকে না এবং ফ্লোয়েমও কিন্তু থাকে না। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম কিছুই কিন্তু থাকে না এই ব্রায়োফাইটার ক্ষেত্রে। আর এদের সাইজ সাধারণত খুব ছোটই হয়, সাধারণত খুব বেশি হলে এরা প্রায় 3 সেমি থেকে 60 সেমি পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, 3 সেমি থেকে 60 সেমি পর্যন্ত হয়ে থাকে। দেখো এদের মধ্যে, দেখো এই যে একটা ছবি আমরা দিয়েছি মসবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে, এদের মূল যেটা থাকে, তো সেই মূলের ক্ষেত্রে দেখবে রাইজয়েড বা গুচ্ছ মূল টাইপের একটা লক্ষ্য করি আমরা, এবং পাতাও কিছু অল্প থাকে এবং একটা কাণ্ড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো এদের যে রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ জননাঙ্গ। এই ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা বহুকোষী জননাঙ্গ আমরা লক্ষ্য করতে পারি। এর যে উদাহরণ ব্রায়োফাইটার, সেটা হচ্ছে দেখো রিক্সিয়া। রিক্সিয়া একটা উদাহরণ হতে পারে, আর একটা কি হতে পারে, ফিউনারিয়া। এই ফিউনারিয়ারই একটা আমরা ছবি দিয়েছি এক্ষেত্রে, ফিউনারিয়া। ঠিক আছে, ফিউনারিয়া। নেক্সট আমরা চলে যাই টেরিডোফাইটা। ঠিক আছে, টেরিডোফাইটা অর্থাৎ ফার্ন বর্গীয়। ফার্ন বর্গীয়, দেখো ফার্নের গাছ, সে গাছের ছবি একটা আমরা এখানে দেখা যাচ্ছে। তো এটাও যেহেতু ওই অপুষ্পক উদ্ভিদেরই একটা ভাগ। ঠিক আছে, এটাও একটা অপুষ্পক উদ্ভিদের ভাগ। এক্ষেত্রে দেখো এরা কিন্তু মূল কাণ্ড পাতায় বিভাজিত থাকে, মূল কাণ্ড পাতাতে কিন্তু এর দেহটা
বিভাজিত থাকে। আর এদের যে কাণ্ড সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড টাইপের, গ্রন্থিকাণ্ড টাইপের, ঠিক আছে, বা রাইজোম, এটাকে রাইজোম এই টার্মটাও লেখা হয়। মূলটা কিরকম হয়? মূলটা হয় অস্থানিক প্রকৃতির, অস্থানিক প্রকৃতির, ঠিক আছে, গুচ্ছমূল। যেমন পেঁয়াজের ক্ষেত্রে তোমরা যে মূলটা লক্ষ্য করো এগুলোকে বলা হয় অস্থানিক মূল। আর পাতা, এদের ক্ষেত্রে তো পাতা লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষুদ্র পাতাও থাকে, কিছু কিছু বৃহৎ পাতাও আমরা লক্ষ্য করি কিছু কিছু উদ্ভিদে। আর ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম বা সংবহন কলা, জাইলেম ফ্লোয়েম থাকে কিন্তু অনুন্নত প্রকৃতির, অনুন্নত প্রকৃতির, ঠিক আছে, অনুন্নত প্রকৃতির জাইলেম ফ্লোয়েম আমরা লক্ষ্য করতে পারি। আর এদের মধ্যে যে সেক্স অর্গ্যান বা জনন অঙ্গ লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে বহুকোষী, ঠিক আছে, বহুকোষী জনন অঙ্গ লক্ষ্য করা যায়। আর পুং জনন অঙ্গকে বলা হয় কি না অ্যান্থেরিডিয়া, অ্যান্থেরিডিয়া। আর স্ত্রী জনন অঙ্গকে বলা হয় আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া। এটা হচ্ছে পুং, পুং, এটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ, এটাকে বলা হয় আর্কিগোনিয়া, ঠিক আছে। আর এদের বীজ গঠিত হয় না, এদের ক্ষেত্রে বীজ গঠিত হয় না, এক্ষেত্রে বীজ গঠিত হয় না। এই টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদের একটা ভালো উদাহরণ তোমরা দেখতে পাবে শুষ্নী শাক। তোমরা যে শুষ্নী শাক দেখো সেটা ক্ষেত্রে এই টেরিডোফাইটার একটা উদাহরণ, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা আমরা এবার ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়লাম, এই ব্রায়োফাইটা টেরিডোফাইটারও একটা উদাহরণ আমরা বা পার্থক্য আমরা দেখব, ঠিক আছে। দেখো ব্রায়োফাইটার ক্ষেত্রে যে উদ্ভিদ দেহটা সেটা হচ্ছে দেখো থ্যালাস প্রকৃতির, ঠিক আছে, অর্থাৎ কি মূল সদৃশ বা মূলের মতো কিছু লক্ষ্য করা যায়, মূল সদৃশ, কাণ্ড সদৃশ এবং পাতা সদৃশ অঙ্গ লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর টেরিডোফাইটার ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু ঠিক মূলের মতো কাণ্ডের মতো বা পাতার মতো আমরা লক্ষ্য করি। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি? প্রকৃত মূল, কাণ্ড, পাতা, ঠিক আছে, এই তিনটাই আমরা লক্ষ্য করতে পারি টেরিডোফাইটার ক্ষেত্রে। আর এর যে উদ্ভিদগুলো ব্রায়োফাইটার ক্ষেত্রে এর প্রকৃতি কিরকম হয় না প্রধান উদ্ভিদ দেহ হয় গ্যামেটোফাইটিক বা লিঙ্গধর, ঠিক আছে, লিঙ্গধর ব্রায়োফাইটার ক্ষেত্রে। আর টেরিডোফাইটার ক্ষেত্রে কি লক্ষ্য করি না রেণুধর, ঠিক আছে, বা রেণু লক্ষ্য করা যায় টেরিডোফাইটার ক্ষেত্রে। ব্রায়োফাইটা বা মসবর্গের ক্ষেত্রে আমরা জননাঙ্গের ক্ষেত্রে আমরা লিঙ্গধর বা গ্যামেটোফাইটিক লক্ষ্য করতে পারি। জল শোষণ অঙ্গ হিসেবে ব্রায়োফাইটার কি থাকে না রাইজয়েড, রাইজয়েড। আর টেরিডোফাইটার ক্ষেত্রে এদের ক্ষেত্রে তো প্রকৃত মূলই থাকে, এই মূল সদৃশ অংশ এটাকে বলা হচ্ছে রাইজয়েড। আর সংবহন কলা হিসেবে এক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েম কলা উপস্থিত থাকে না, কিন্তু এই ক্ষেত্রে কি হয় জাইলেম ফ্লোয়েম উপস্থিত থাকে। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে রেণুগুলো সাধারণত ক্যাপসুলের মধ্যে থাকে, ঠিক আছে, ক্যাপসুলের মধ্যে থাকে। আর এটাগুলোর মধ্যে রেণুস্থলীর মধ্যে থাকে, রেণুস্থলীর মধ্যে থাকে, ওকে।
ঠিক আছে। নেক্সট দেখো জিমনোস্পার্ম। ঠিক আছে, জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী। এই জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী উদ্ভিদগুলো এদের ক্ষেত্রে হয় কি, এই জিম্নো কথাটার অর্থ হচ্ছে নেকেড। ঠিক আছে, জিম্নো এই কথাটার মানে হচ্ছে নেকেড, স্পার্ম মানে তো বীজ। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বীজগুলো দেহের বাইরে থাকে, ঠিক আছে, বা কোনো রকম ফল গঠিত হয় না, সেগুলোকে বলা হয় কি জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী। ঠিক আছে, এদের উদ্ভিদ দেহ মূল, কাণ্ড, পাতা বিভাজিত থাকে। হুম, ফুল আর বীজ হয় কিন্তু ফল হয় না। ফল কি হয় না? ঠিক আছে, ফুল হয় এবং বীজও থাকে, কিন্তু ফল দেখতে পাওয়া যায় না। পাতাগুলো সাধারণত কিরকম হয় না, ছুঁচালো হয়। ঠিক আছে, সুচালো এবং এভারগ্রিন, অর্থাৎ চিরহরিৎ, সবসময় সবুজ থাকে, চিরহরিৎ এবং কিউটিকল যুক্ত। ঠিক আছে, আর ভাস্কুলার টিস্যু হিসেবে জাইলেম ফ্লোয়েম, উন্নত মানের জাইলেম ফ্লোয়েম কিন্তু এদের থাকে, জাইলেম ফ্লোয়েম কিন্তু থাকে। আর স্টোম্যাটা বা পত্ররন্ধ্র থাকে এদের পাতার যে উল্টো দিকে, সেখানে কিন্তু থাকে, অর্থাৎ নিম্নীভূত, সেখানে আমরা পত্ররন্ধ্র লক্ষ্য করতে পারি। নেক্সট দেখো স্পোরোফিলস, অর্থাৎ যে রেণুপত্র যেটা থাকে, রেণুপত্র হিসেবে পুংপুষ্প পুংরেণুপত্র এবং স্ত্রী রেণুপত্র দ্বারা থাকে। স্ত্রী রেণুপত্র গর্ভমণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় ইত্যাদি থাকে। ঠিক আছে, এইভাবে এদের গঠনটা হয়। আর বীজের ক্ষেত্রে গর্ভাশয় তো থাকে না, যার কারণে ফল লক্ষ্য করা যায় না, গর্ভাশয় থাকে না। ঠিক আছে, এই উদ্ভিদের ক্ষেত্রে বীজে এক বা একাধিক বীজপত্র থাকে এবং ফুলের ক্ষেত্রে বৃতি দলমণ্ডল থাকে না। ঠিক আছে, বৃতিও থাকে না এবং দলমণ্ডলও থাকে না। উদাহরণ কি কি দেবো আমরা জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে? আমরা কি উদাহরণ দিতে পারি? একটা হচ্ছে পাইন গাছ। ঠিক আছে, পাইন গাছ হচ্ছে এই ব্যাক্তবীজী উদ্ভিদের উদাহরণ। পাইন এবং সাইকাস, ঠিক আছে, এরা হচ্ছে এই ব্যাক্তবীজী উদ্ভিদের উদাহরণ। নেক্সট দেখো অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়, বীজগুলো ফলের মধ্যে লুকানো থাকে বা আবৃত থাকে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রেও তাই, উদ্ভিদ দেহ মূল, কাণ্ড, পাতায় সম্পূর্ণভাবে বিভেদিত থাকে এবং ফুল, ফল, বীজ সৃষ্টি হয়। ঠিক আছে, ফুল, ফল, বীজ তিনটেই লক্ষ্য করা যায় এবং বীজ কিন্তু ফলের মধ্যে থাকে। মূল স্থানিক বা অস্থানিক প্রকৃতির হয়, স্থানিক অস্থানিক উভয় প্রকৃতিরই মূল আমরা লক্ষ্য করি। আর কাণ্ড, এই ধরনের উদ্ভিদ বিরুৎ জাতীয় হতে পারে, গুল্ম জাতীয় হতে পারে, আবার বৃক্ষ জাতীয় হতে পারে। ঠিক আছে, তিন প্রকৃতির উদ্ভিদ আমরা মানে কাণ্ডই আমরা দেখতে পাই। আর পাতাগুলো সরল পত্র হতে পারে, যৌগিক পত্র হতে পারে। ঠিক আছে, সরল বা যৌগিক উভয় বলা যেতে পারে। আবার সমান্তরাল মানে যে পত্র জালিকাগুলো, সেগুলো সমান্তরালও হতে পারে, আবার জালিকাকারও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ উন্নত সমস্ত শ্রেণীর উদ্ভিদগুলো আমরা যদি উদাহরণ দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো সেগুলো গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। সংবহন কলা জাইলেম ফ্লোয়েম থাকে এবং সেটা যথেষ্ট উন্নত প্রকৃতির। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম উভয়ই লক্ষ্য করা যায়। ফুলের ক্ষেত্রে
ফুলের যে 4টে স্তবক অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, তিনটেই কিন্তু উপস্থিত। ঠিক আছে, অর্থাৎ উন্নত মানের ফুল এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। এবং ফুল এক লিঙ্গ, উভয় লিঙ্গ, সমাঙ্গ, অসমাঙ্গ, সম্পূর্ণ বা অসম্পূর্ণ উভয় প্রকৃতিরই আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদে আমরা আদর্শ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো সবই আমরা লক্ষ্য করি। নিষেক বা ফার্টিলাইজেশনের সময় কি হয় না, ডিম্বক বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টা যেটা হয় সেটা হচ্ছে ফলে পরিণত হয়। ঠিক আছে, আর এই গর্ভাশয়ের মধ্যেই কিন্তু ডিম্বাশয়টা থাকে, এই ডিম্বকটা থাকে যেটা বীজে পরিণত হয়। ঠিক আছে, গর্ভাশয়ের মধ্যেই কিন্তু বীজটা থাকে। আর বীজ এক বীজপত্রী বা দুবীজপত্রী উভয় হতে পারে, এক বা দ্বি বীজপত্রীও কিন্তু হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য। নেক্সট দেখো, আমরা ব্যক্তবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য পার্থক্য দেখে নেব। দেখে নিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। দেখো, ব্যক্তবীজী উদ্ভিদগুলো সাধারণত কি হয়, এদের উদ্ভিদ দেহগুলো কি হতে পারে না, গুল্ম, গুল্ম জাতীয় হতে পারে, আবার বৃক্ষ জাতীয় হতে পারে। আর গুপ্তবীজী উদ্ভিদগুলো বিরুৎ হতে পারে, গুল্মও হতে পারে, আবার বৃক্ষ জাতীয় হতে পারে। ঠিক আছে, ফুলগুলো কি হয়, বৃতি দলমণ্ডল থাকে, এবং বৃতি দলমণ্ডল এক্ষেত্রে কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না, বৃতি দলমণ্ডল থাকে না। আর এক্ষেত্রে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে বৃতি দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, 4টে স্তবকই আমরা লক্ষ্য করতে পাই। ফল এক্ষেত্রে গঠিত হয় না, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে গঠিত হয়। বীজগুলো হয় কি নেকেড বা নগ্ন, ফলের বাইরে থাকে। আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফলের ভিতরে থাকে। ওকে, শস্য গঠিত হয় নিষেকের আগে, আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পরে। ঠিক আছে, সংবহন কলা হিসেবে কি উপস্থিত থাকে, জাইলেম, ফ্লোয়েম, কিন্তু সেগুলো অনুন্নত প্রকৃতির। ঠিক আছে, যেমন ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, জাইলেমে জাইলেম বাহিকা থাকে না, ইত্যাদি। মানে পুরো সম্পূর্ণ জাইলেম ফ্লোয়েম থাকে না, অনুন্নত প্রকৃতির। কিন্তু এক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম উভয়ই থাকে এবং উন্নত প্রকৃতির। বীজপত্র ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে 2-এর বেশি, আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, একবীজপত্রী হতে পারে, আবার দ্বিবীজপত্রী হতে পারে। ঠিক আছে, বা দুটো বীজপত্র থাকতে পারে। ওকে, তো আমরা ব্যক্তবীজ ও গুপ্তবীজী উদ্ভিদের সম্পর্কেও জানলাম। আচ্ছা, পরবর্তী দিনে আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো এবং তাদের যে সমস্ত প্রকারভেদগুলো সেগুলো সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমরা আরো অনেক ভিডিও এই জীবন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান সম্পর্কে আরো অনেক ভিডিও আনবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষাতে যথেষ্ট হেল্প করবে। এবং প্রত্যেকটা পরীক্ষার মানে প্রত্যেকটা যে থিওরি পার্ট আলোচনা চলছে, এই থিওরি পার্টের আলোচনার পরে কিন্তু আমরা প্রত্যেকবার শেষে কিন্তু আমরা কোশ্চেন সেট নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, কোশ্চেন সেট যেগুলো PYQ বা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টারগুলোর উপরে পড়েছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা থাকো আমাদের চ্যানেলের সাথে, তাহলেই কিন্তু তোমরা আস্তে আস্তে এগুলো লক্ষ্য করতে পারবে। এবং তোমরা আরো কি চাইছো, আরো কি উন্নতি চাইছো ভিডিওর, সেগুলোও জানাবে।
যদি পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং আরো অন্যান্য যে খবর সেগুলো যদি জানতে চাও, আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যুক্ত হতে পারো। এখানে তোমরা সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং আমাদের চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো।